আমরা ৫ বোন ১ ভাই। আমি হচ্ছে দ্বিতীয়। আমার ফ্যামিলির আর্থিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। ডিসেম্বরের ২৬ তারিখে আমাকে ছেলেপক্ষ দেখতে আসে। যেই ছেলেপক্ষরা দেখতে আসে তাদেরও আর্থিক অবস্থা খুবই ভালো। যেদিন দেখতে এসেছিল সেদিন বলেছিল ছেলে কম্পিউটারের কাজ করে, আর্থিক ইনকাম মোটামুটি ভালো। তাদের বিয়েতে দাবি হচ্ছে একটা বাইক দিতে হবে আর মেয়েকে যা খুশি তাই দিতে পারে। আমার বাবা বিয়ের সময় ৫.৫ লক্ষ টাকার বাইক, ৫.৫ লক্ষ টাকার গহনা, ৫০,০০০ টাকার পালঙ্ক, খাটের সাথে তোশক, বালিশ, চাদর, ম্যাট্রিক্স সহ যত জিনিসপত্র লাগে সব কিছু দেয়। এত কিছু দেওয়ার পরেও শ্বশুরবাড়ির সবাই খুদ ধরে কেন কম্বল দিল না। আর এই কথা শুনে আমার বাবা ৬,৫০০ টাকা দিয়ে একটা কম্বল কিনে দেয়। তাও তারা খুদ ধরতেই থাকে। তবে আমার বাবা কোনো কিছুতে কথা না বলে সব কিছুতেই সম্মতি দেয়। এরপরে দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। আমাদের গ্রামের নিয়ম অনুযায়ী বিয়েতে ছেলের বিয়ের জন্য যে খাবার সেটা শুধু ছেলের মায়ের জন্যই পাঠানো হয়। সেই অনুযায়ী আমার বাবাও সেটাই করে। বিয়ের পরে আমি যখন শ্বশুরবাড়ি পা রাখি তখন থেকে আমার শাশুড়ি অনেক কটু কথা বলে, কেন তাদের ১৪ গোষ্ঠীর জন্য খাবার পাঠানো হয়নি। শুধু কি তাই, পরের দিন আমার বউ ভাতের অনুষ্ঠানের সময় আমার বাবা মা ভাই বোন সবাইকে অনেক কথা শোনায়, অনেক তর্ক বিতর্ক করে এটা নিয়ে। আর এই সব দেখে আমার সহ্যযত স্বামী কিছুই বলে না তার বাবা মাকে। আমার বাবা মা সেখানে অনেক অপমানিত হয়। আর তারপরে পরের বার ঘুরে যাওয়ার সময় আমার বাবা বড় বড় পাতিলে বড় বড় গরুর মাংস, খাসির মাংসের ভুনা, মুরগির মাংসের রোস্ট, দই, সেমাই, ফিরনি অনেক কিছু রান্না করে পাঠায়। সব কিছুর দিক দিয়ে হিসেব করলে তাদের বাড়িতে প্রায় ১৩ লক্ষ টাকার জিনিস দেয়। এত জিনিস যাওয়ার পরেও তাদের কোনো মনই ভরে না। এরপরে কিছুদিন পরে আমি জানতে পারলাম যে আমার হাজব্যান্ড যে কাজটা করে সেটা খুব একটা ভালো চলে না, ধরতে গেলে বেকার। তো আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি তার কাছে চাইতে পারি না। ঘরের সমস্ত কাজকর্মগুলো আমাকে দিয়ে করাই, শুধুমাত্র ঘর মোছা বাদে। বিয়ের আগে আমাদের বাসায় গিয়ে বলেছিল তাদের বাড়িতে ২টা কাজের লোক, কিন্তু বিয়ের পরে এসে দেখি একজন। কিন্তু ২-৩ মাস যাওয়ার পরে সেই কাজের লোকটাও চলে যায়। আমার শ্বশুর শাশুড়ি ননদ স্বামী সমস্ত মানুষের কাপড় চোপড় আমাকে ধুতে হতো। তারপরে আর কি, ঘর মোছার কাজটাও আমার ঘাড়ে এসে পড়লো। আমি যেই ফ্যামিলির মেয়ে কখনোই এই কাজগুলো করিনি, কিন্তু আমার এই কাজগুলো করতে যেয়ে প্রথমে খুবই কষ্ট হচ্ছিল। তখন আমার স্বামী আমাকে দেখাচ্ছিল হাত থেকে লাঠিটা নিয়ে এইভাবে করে মুছতে হয়। ঠিক সেই মুহূর্তে আমার ননদ আমার স্বামীর হাতের থেকে লাঠিটা নিয়ে নিজে নিজেই ঘরটা মুছে নেয় আর নানান কথা শোনাতে থাকে আমার হাজবেন্ড আর শ্বশুর শাশুড়ির সামনে। কিন্তু আমার হাজবেন্ড কোনো প্রতিবাদ করলো না। সেদিন আমি অনেক কষ্ট পেয়েছিলাম। তাদের ওই আচরণও, একটা মানুষের মানিয়ে নিতেও কিন্তু কিছুটা সময় লাগে নতুন পরিবেশে, কিন্তু তারা আমাকে ওই সময়টুকুও দেয়নি। তারা বলে এটা নাকি আমারই সংসার, এখন থেকে সব কাজ আমারই করা উচিত। এরপর কিছুদিন পরে আমার বাবা মা আমার শ্বশুর বাড়িতে আসে এবং তাদের বাসায় বেড়াতে নিয়ে যেতে চাই যে কিছুদিনের জন্য থাকবে, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কেউই আমাকে যেতে দেয় না। এদিকে আমার ননদও কিন্তু বিবাহিতা, তার শ্বশুরবাড়িও কাছে কাছে, কিন্তু সে সারাক্ষণই বাপের বাড়িতেই থাকে। সকাল থেকে ১২টা পর্যন্ত রাত আমাদের বাসায় থাকে। কখনো কখনো মন চাইলে শ্বশুরবাড়ি যায়, না চাইলে যায় না। অথচ আমাকে বলে এত ঘন ঘন বাপের বাড়ি যাওয়া উচিত না, অথচ সে নিজেই বাবার বাড়িতে এসে পড়ে থাকে। এই বলে তারা কেউই আর আমাকে যেতে দিল না। তারপরে রমজান মাস চলে আসে। তাদের এখানে মেয়ের বাড়ি থেকে ইফতারি দিতে হয়, তাই আমার বাবা ২৫শে রমজান আমাদের বাড়িতে ইফতারি নিয়ে আসে। আমার বাবা আমার শ্বশুর শাশুড়ি এবং স্বামীকে কল দিয়ে বলেছিল তিনি সোমবারে আসবেন, কিন্তু এরা কিছুই আয়োজন করেনি। এমন একটা ভাব করলো যে যেন তারা কিছু জানেই না। আমার বাবা যখন সারাদিন রোজা রেখে ইফতারি নিয়ে আসলো তখন তারা আমার বাবার সাথে অনেক ঝামেলা করলো, বলল এই ইফতারি রাখবেই না। আমার হাজবেন্ড এত কিছু দেখার পরেও চুপ করেছিল, কিছুই বলল না। এরপরে কিছুটা সময় পরে আজান দিলে আমার বাবা ইফতারি করে শুধুমাত্র ১ গ্লাস পানি দিয়ে তারপরে সেখান থেকে চলে যায়। সেদিন নিজেকে এত অসহায় লাগছিল, আমার বাবাটাকে একটু ভালো মন্দ আমি রান্না করেও খাওয়াতে পারলাম না। এত কিছু দেওয়ার পরে মেয়ের বাড়িতে একনালা ভাতও জুটলো না, ইফতারিও জুটলো না। আর এই গল্পটা একটা আপুর স্টোরি থেকে নেওয়া।